হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আজকে আমাদের একটা সারপ্রাইজ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের একটা ডিফারেন্ট মডিউল নিয়ে ক্লাস হবে। সো সবাই জয়েন করে ফেললেই আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করে দিব। যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করতে পারেন, চাইলে হাই হ্যালো একটু কথা বলি। আমরা কয়েকজন ভিউয়ার্স আসলেই আমরা আজকে আমাদের লাইভটা স্টার্ট করে দিব। আমাদের আগের পুরো মডিউলগুলো হয়েছে ফার্স্টে রিডিং, এরপরে রাইটিং। আজকে আমাদের একটা সম্পূর্ণ ডিফারেন্ট মডিউল নিয়ে ক্লাস হবে, এবং যেই মডিউল নিয়ে সবারই অনেক ধরনের সমস্যা থাকে। সো আমরা মোটামুটি সবারই সমস্যা শুনবো। আজকে আমরা দেখব যে কোন ফরম্যাটে ক্লাসগুলো করা যায় বা আনসারগুলো করা যায়, এবং কিভাবে আমরা কোয়েশ্চেন্সগুলো ডিল করতে পারি পার্টিকুলারলি। যারা আছেন আপনারা চাইলে কমেন্টে হাই হ্যালো দিতে পারেন। আমরা ভিউয়ার্স আসলে আজকের লাইভটা স্টার্ট করে দিব। হ্যালো। সো খায়রুল হাসান লিখেছেন, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন এবং আমাদের সাথে আজকে আমাদের লাইভে থাকবেন। সো আজকে আমরা পার্টিকুলারলি ক্লাস নিব আমাদের স্পিকিং মডিউলটা নিয়ে। স্পিকিং নিয়ে সবারই সমস্যা, সবারই মনে ভয়, কারণ আমাদের ছোটবেলা থেকেই একটা জিনিস মাথায় যে ও মাই গড, যখন আমাদেরকে ইংলিশে এতক্ষণ কথা বলতে হবে আমরা কিভাবে জিনিসটাকে ডিল করব। আমার মনে হয় এখানে আমাদের একটা রিজন হলো যে আমাদেরকে ছোটবেলা থেকেই মনের মধ্যে একটা ভয় ঢুকানো হয়েছে আরেকটা ডিফারেন্ট ভাষা নিয়ে। সো আমরা পার্টিকুলারলি এই ভাষাটাকে অনেকেই ভয় পাই দেখে আমাদের এই সমস্যাটা হয়। খায়রুল হাসান লিখেছেন, আইএলস এত হার্ড কেন? অলরাইট, আইএলস এত হার্ড কেন, অ্যাকচুয়ালি এটার কোনো সিম্পল আনসার নাই, আই এম অ্যাফ্রেড। অ্যান্ড যেহেতু আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়েই আরেকটা জায়গায় একাডেমিক পারপাসে হোক বা মাইগ্রেশন পারপাসে হোক সেটার জন্য যাবেন, এই জন্য জিনিসটাকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে আপনি বাইরে একটা দেশে গেলে সেখানে আপনি কি সারভাইভ করতে পারবেন কি না, অন্যান্য মানুষের সাথে কমিউনিকেট করে থাকতে পারবেন কি না, এই জিনিসটা দেখা হয়। সো অ্যাকচুয়ালি সব পরীক্ষায় জীবনে কিন্তু হার্ড লাগে, বাট আমরা যদি ঠিক স্ট্র্যাটেজিগুলো জানি, টেকনিক্সগুলো জানি, তাহলে কিন্তু ব্যাপারটা আর অত কঠিন থাকে না। আহমেদ সাইফুল লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমরা আর 1 মিনিট ওয়েট করেই আমরা আজকের আমাদের স্পিকিং ক্লাসটা স্টার্ট করে দেব। আজকে আমরা স্পিকিং মডিউল নিয়ে ক্লাস করব, যেটা নিয়ে সবার মনে বহুত প্রশ্ন, বহু ভয়, আর কোনো কোয়েশ্চেন্সের শেষ নাই। সো আমরা এতদিন ধরে রাইটিং, রিডিং যে মডিউলসগুলো করলাম, আমরা সবগুলোই কিন্তু ক্যামব্রিজ 19-এর টেস্ট 1 যেটা, সেটা আমরা সলভ করছি। সো আমরা আজকে ক্যামব্রিজেরই স্পিকিং টেস্ট, যেটা ক্যামব্রিজ 19-এর স্পিকিং টেস্ট 1, সেটাই সলভ করব, বা আনসারগুলো আমরা কিভাবে কোয়েশ্চেন্স অনুযায়ী সাজিয়ে বলতে পারি সেটার উপরে আমরা আজকে পুরা ক্লাসটা করব। আমরা পার্টিকুলারলি আমাদের স্পিকিংয়ে যে 3টা আমাদের সেকশনস আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, প্রত্যেকটা পার্ট নিয়েই আমরা আজকে কথা বলবো। সো আমার মনে হয় আমরা আজকের ক্লাসটা স্টার্ট করে দিতে পারি। অ্যান্ড পার্টিকুলারলি আমরা সেকশনসে যাওয়ার আগে চলেন আমরা একটু 3টা পার্টিকুলার সেকশন, ওই সেকশনগুলোর আমরা একটু ফরম্যাটগুলো জেনে নিই। সো আমাদের আইএলসের যে স্পিকিং এক্সামের ডিউরেশন কতক্ষণ থাকে আমাকে একটু বলেন তো। অ্যাজ ইন এক্সামিনার যে আমাদের সামনে বসে পরীক্ষাটা নিবে স্পিকিংয়ে, ওই এন্টায়ার ডিউরেশনটা কতক্ষণ থাকে একটু আমাকে কমেন্টে জানান, দেখি যে আপনারা জানেন কি না যে আমাদের ফুল স্পিকিংয়ের ডিউরেশনটা কতক্ষণ। মাসুদ রানা লিখেছেন, হ্যালো ম্যাম। হ্যালো মাসুদ, হোপ ইউ আর ডুইং ফাইন।
অলরাইট, সো আমরা আমাদের স্পিকিং টেস্টের ডিউরেশন নিয়ে কথা বলছিলাম। একজন কমেন্ট করেছেন 12 মিনিট, ওকে কাছাকাছি গেছেন। 12 মিনিট মাসুদ রানা আমাদেরকে বলেছে 12 মিনিট। আমরা কি 12 মিনিট অ্যাকচুয়ালি কি ঠিক নাকি আমরা দেখতেছি একটু পরে। আর কেউ কি কোনো অ্যাজাম্পশনস আছে যে স্পিকিংয়ের এন্টায়ার এক্সাম আমাদের ডিউরেশন কতক্ষণ হতে পারে? আয়ান আহমেদ লিখেছে 12 থেকে 14 মিনিট, ভেরি গুড, কাছাকাছি। সো আমাদের এন্টায়ার স্পিকিং সেকশনে ফুল ডিউরেশনটা কিন্তু আমাদের এই যে স্পিকিংয়ের ফুল ডিউরেশনটা থাকে টোটাল 11 to 14 মিনিটস, ঠিক আছে। এখন এই 11 থেকে 14 মিনিট দেখেন, 12 থেকে বলছেন একজন, 12 থেকে 14 মিনিট বলেছেন, দুইটাই কিন্তু কারেক্ট। 11 to 14 মিনিটস ইজ দি ডিউরেশন। এখন যেটা হয়, কারো কারো এক্সাম এই 11 মিনিটে রিচ না করে এর আগেই শেষ হয়ে যেতে পারে, কারো কারো এক্সাম কি হতে পারে 14 মিনিটের বেশিও যেতে পারে। সো এটার মানে কিন্তু, এটার মিনিং কিন্তু এরকম না যে আমার ফ্রেন্ডের বেশিক্ষণ ধরে এক্সাম হয়েছে তার মানে ওর মনে হয় এবার হয়ে যাবে, বা ওর মনে হয় এবার আইএলটিএস স্পিকিংয়ে ব্যান্ড স্কোরটা ভালো আসবে। অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে একজন ক্যান্ডিডেট কিভাবে আনসার ডেলিভারি করছে এবং এক্সামিনারের সামনে সে কতটুকু কনফিডেন্টলি তার মেসেজটা কনভে করতে পারছে। সো আমরা ডিউরেশন যেহেতু ক্লিয়ার হয়ে গেল আমাদের 11 to 14 মিনিটস, এবার আমরা একটু আসি যে এক্সামে আমাদের স্পিকিং সেকশনে পার্টস কয়টা থাকে। সো আমরা যতটুকু জানি স্পিকিং সেকশনে আমাদের থাকে পার্টস টোটাল 3টা। একটা পার্ট 1, সেকেন্ড পার্ট ইজ পার্ট 2 অ্যান্ড থার্ড পার্ট ইজ পার্ট 3। সো আমরা আজকে প্রত্যেকটা পার্টই একটা একটা করে টাচ করব। সো চলেন ফার্স্টে আমরা আমাদের পার্ট 1 দিয়ে স্টার্ট করি। ফার্স্টে পার্ট 1 যেটা, সেটা কি আমাদের ইন্ট্রোডাক্টরি সেকশন। ইন্ট্রোডাক্টরি সেকশনে আমাদের টাইম থাকে কতক্ষণ? অ্যারাউন্ড 4 to 5 মিনিটস। এই 4 to 5 মিনিটসের মধ্যে যেহেতু নামেই বোঝা যাচ্ছে এটার নাম কি আমাদের ইন্ট্রোডাক্টরি, সো এখানে আপনার কোয়েশ্চেন্সগুলো কিন্তু ইউজুয়ালি অনেক পার্সোনাল লেভেলে হয়ে থাকে। ইটস মোর লাইক আ ওয়ার্ম আপ সেশন, ঠিক আছে। আপনি যখন এক্সাম দিতে যাবেন ফার্স্টে গিয়েই আপনাকে বলবে ক্যান আই সি ইয়োর আইডেন্টিফিকেশন প্লিজ। সো আপনি অবশ্যই সাথে পাসপোর্টটা নিয়ে যেতে হবে, এবং আইডেন্টিফিকেশন দেখতে চাওয়া মানে আপনার পাসপোর্টটা শো করা, যে ওখানে পাসপোর্ট দেখানোর পরেই সে অ্যাকচুয়ালি এক্সামিনার যে উনি আপনার স্পিকিং এক্সামটা স্টার্ট করে। সো যখন আইডেন্টিফিকেশন দেখা হয়ে যাবে তখন সে আপনাকে জিজ্ঞেস করবে যে এখন আমরা, তখন আপনাকে অ্যাকচুয়ালি বলবে যে এখন আমরা ইন্ট্রোডাক্টরি সেকশন যেটা পার্ট 1 সেটা স্টার্ট করছি। সো এই এন্টায়ার ইন্ট্রোডাক্টরি সেকশনের পার্ট 1 যেটা, সেটা আমাদের 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে হয়ে থাকে। কারো কারো একটু বেশি সময় লাগতে পারে ডিপেন্ডিং অন দি স্পিড অর আ লট অফ রিজনস। এখন দেখেন পার্ট 1-এ পার্টিকুলারলি কিন্তু খুবই ফ্যামিলিয়ারাইজেশন টাইপের কোয়েশ্চেন করা হয়। যেমন ধরেন যে এই টাইপের আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এমন টাইপের কোয়েশ্চেন্স, ঠিক আছে। সো এই পার্সোনাল এক্সপিরিয়েন্সে ইউজুয়ালি কিন্তু আমরা নিজেদের ওপিনিয়নই দিয়ে থাকি, রাইট, বা নিজেদের কথা বলি যে আমরা কিভাবে, আমরা কি চিন্তা করি। ইউজুয়ালি আপনি যদি এটার আনসার 1 to 2 or 2 to 3 লাইনসে দেন তাহলে ভালো সুন্দর একটা কম্প্যাক্ট আনসার হয়ে যায় আমাদের পার্ট 1-এর জন্য। একদম ওয়ান লাইনার্স ইউজ না করে বা এক লাইনে আনসারগুলো না বলে সাজেস্ট করা হয়, বা এটা করা ভালো যে আপনি পার্ট 1-এর আনসারগুলো 2 থেকে 3 লাইনের মধ্যে দিবেন। সো আমরা পার্ট 1 স্টার্ট করার আগে আসেন দেখি একটু কে কে আমাদের সাথে জয়েন করেছে। আয়ান আহমেদ, মাসুদ রানা, সাইফুল, কয়েকজন আছেন আমাদের সাথে। রোজি হক বলেছেন হ্যালো হ্যালো। সো চলেন আমরা আজকে একটু ডিসকাশনে যাই। আগে আমরা একটু পার্ট 1 যেটা ইন্ট্রোডাক্টরি সেকশন, সেটার আমরা দেখে নিই কোয়েশ্চেনগুলো কীরকম এসেছিল। সো ক্যামব্রিজ 19-এ স্পিকিং টেস্ট 1 যেটা, সেটাতে কোয়েশ্চেনগুলো ফার্স্টেই দেখেন টপিকটা ক্লিয়ারলি বলা আছে, পার্ট 1 ইন্টারন্যাশনাল ফুড। তার মানে যখন এইটুকু আপনাকে বলা হয়ে যায় এই পার্টটা কীভাবে বলে, লেটস টক অ্যাবাউট ইন্টারন্যাশনাল ফুড, এর আগে অবশ্যই সে কিন্তু আপনাকে আপনার নাম জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো যখন আপনাকে নাম জিজ্ঞেস করবে যে ক্যান ইউ টেল মি ইয়োর নেম অথবা হোয়াটস ইয়োর নেম, সেই জায়গায় কিন্তু ক্লিয়ারলি আপনার ফুল নেমটাই বলবেন যেটা পাসপোর্টে মেনশনড আছে।
এবং ফুল নাম বলার পাশাপাশি সে আপনাকে কিভাবে অ্যাড্রেস করতে পারে সেটাও অবশ্যই বলে দিবেন। ধরেন আপনার নাম হলো মাসুদ রানা এবং আপনি তাহলে কি বলবেন, হ্যালো মাই ফুল নেম ইজ মাসুদ রানা, ইউ মে কল মি মাসুদ। অলরাইট, মাসুদ রানা আমাদের সাথে আজকে লাইভটা দেখছেন। সো একজন কমেন্ট করেছেন আজকে সাউন্ড অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমরা এটাই চেষ্টা করি যে প্রতিদিনই যেন আমরা কোয়ালিটি মেনটেন করতে পারি। খায়রুল হাসান লিখেছেন ম্যাম ব্রিটিশ কাউন্সিলে, আচ্ছা এই ধরনের অ্যাকচুয়ালি এটা পুরো মিথ। কে আসবে আমাদের এক্সামে বা এক্সাম সেন্টারে, কে আমাদের পরীক্ষা নেবে, এগুলো আমাদের কোনোই কন্ট্রোলের মধ্যে নেই, কারোই কন্ট্রোলের মধ্যে নেই অ্যাকচুয়ালি। সো আপনি যেটা করতে পারেন নিজের প্রিপারেশনটাকে একদম পারফেক্ট ভাবে নিতে পারেন, যাতে আপনার এক্সামিনার যেই হোক বা যেখানে আপনি এক্সাম দেন আপনার এক্সাম যেন ভালো হয়। অলরাইট, সো আমরা দেখি একটু কোয়েশ্চেনগুলো কি আসছে। ফার্স্টের কোয়েশ্চেন দেখেন, ইন্টারন্যাশনাল ফুড, সেই জায়গায় কি বলা হলো, হ্যাভ ইউ এভার ট্রাইড মেকিং ফুড অর আ ট্রেডিশনাল ডিশ ফ্রম অ্যানাদার কান্ট্রি। সো বলছে যে আপনি কি কখনো কোনো খাবার দাবার বানাইছেন কিনা এবং পাশাপাশি কোনো পার্টিকুলারলি ট্রেডিশনাল ডিশ বানাইছেন কিনা। সো যেহেতু ট্রেডিশনাল ডিশ বলতেছে তার মানে কিন্তু ইটস বেটার যে আমাদের একটু স্পেসিফাই করে দেওয়া যে আমরা কিভাবে একটা ডিশ, এমন একটা ডিশের নাম বলবো যেটা হলো গিয়ে পার্টিকুলারলি কোনো কালচারের সাথে রেলেভেন্ট। সেটা হতে পারে ইটালিয়ান পাস্তা হতে পারে, অথবা আমাদের কি হতে পারে পিৎজা হতে পারে, আর আমাদের জাপানিজ কুজিনের সাথে আছে সুশি, কোরিয়ান কিছু আমাদের কুজিন আছে, বিবিম্বাপ আছে। সো এরকম আমরা কিছু নাম বলতে পারি। ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু ট্রাই ফুড ফ্রম ডিফারেন্ট কালচার্স। আপনাকেই জিজ্ঞেস করতেছে অ্যাগেন যে আপনার কি মনে হয় যে বিভিন্ন ডিফারেন্ট কালচার থেকে ফুড ট্রাই করাটা কি নেসেসারি কিনা বা ইম্পর্টেন্ট কিনা। ঠিক আছে, থার্ড কোয়েশ্চেন দেখেন, ইজ ইট ইজি টু ফাইন্ড ইন্টারন্যাশনাল ফুড নিয়ার ওয়্যার ইউ লিভ। আপনি যেখানে থাকেন সেই জায়গাতে ইন্টারন্যাশনাল ফুড খুঁজে পাওয়াটা কি ইজি নাকি। আচ্ছা, সো এই জায়গায় আমরা এখানে কি বলবো, আমরা অ্যাকচুয়ালি যেই সিচুয়েশনে বা যেই লোকেশনে আছি সেই জায়গায় আমাদের ইন্টারন্যাশনাল ফুড পাই বা কি, অথবা আমরা কি পাই না, এই ধরনের কথাবার্তাটা হবে। ফোর্থ কোয়েশ্চেন, হাউ অফেন ডু ইউ ইউজুয়ালি ইট টিপিক্যাল ফুডস ফ্রম আদার কান্ট্রিজ। সো এখানে কিন্তু দেখেন হাউ অফেন তার মানে জানতে চেয়েছে যে মাত্রাটা কতটুকু, ডিগ্রিটা কতটুকু, যে আপনি কতটুকু, আপনি কি খান বাইরে বেশি নাকি টিপিক্যাল ফুড বেশি খান কি। 5, হোয়াট টিপিক্যাল ফুড ফ্রম ইয়োর কান্ট্রি উড ইউ রেকমেন্ড, অন্যদেরকে কি রেকমেন্ড করবেন, টু আদার্স নট ফ্রম দেয়ার। আচ্ছা দেখেন এক্স্যাক্টলি কি বলছে এখানে, যে হোয়াট টিপিক্যাল ফুড ফ্রম ইয়োর কান্ট্রি উড ইউ রেকমেন্ড টু আদার্স নট ফ্রম দেয়ার। আচ্ছা ঠিক আছে, সো এই জায়গায় আমরা যে কোয়েশ্চেনগুলো পড়ে ফেললাম প্রত্যেকটা কোয়েশ্চেনেরই আনসার্স আমরা একটু দেখি যে কিভাবে আমরা আনসারগুলো প্রেজেন্ট করতে পারি। তার আগে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করার আগে কিন্তু একটা ফরম্যাট ফলো করতে পারি। ঠিক আছে, সো ওই ফরম্যাটটা যদি আমাদের মাথায় ক্লিয়ার থাকে তাহলে আনসার দেওয়াটা কিন্তু অনেকাংশে আমাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যায়। আমরা পার্ট 1-এ আনসারটা ডিল করার পরে আবার আমরা একটু কমেন্ট সেকশনে দেখবো কে কে আমাদের সাথে জয়েন করেছে। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আর কোনো কনসার্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ঠিক আছে, সো আমরা পার্ট 1-এর জন্য একটা সুন্দর ফরম্যাট ফলো করতে পারি। যাদের আইএলটিএস স্পিকিং এক্সাম আসছে সামনে, হয়তোবা 2 দিন পর হবে, 7 দিন পর হবে, তারা এই ফরম্যাটটা ফলো করে দেখতে পারেন। সো আমরা পার্ট 1-এর জন্য যে ফরম্যাটটা ফলো করব সেটা হলো ফার্স্টে ডাইরেক্ট আনসার, অ্যাজ ইন কোয়েশ্চেন যেটা করা হয়েছে সেটাই আমরা আনসার, মেইন আনসারটা দিয়ে দিব। ডাইরেক্ট আনসার দেওয়ার পরে আমরা কি করব, এই আনসারেরই আমাদের রিজনটা দিব অথবা এক্সপ্লেনেশনটা দিব। ঠিক আছে, সো একটা কথা বললে কি হয়, আমরা যে কথাটা বলি ওই কথার একটা ব্যাখ্যা দিই, রাইট, নর্মাল কনভারসেশনে। সো এই জিনিসটাই আমরা করব যে ডাইরেক্ট আনসার দেওয়ার পরে এটারই একটা এক্সপ্লেনেশন আমরা প্রোভাইড করব। ঠিক এই এক্সপ্লেনেশনটা দেওয়ার পরই আমরা চলে যাব এক্সাম্পলস। সো আমরা এই জায়গায় ডাইরেক্ট আনসার, এক্সপ্লেনেশন, এক্সাম্পলস এভাবে করে জিনিসটা কিন্তু করতে পারি।
অলরাইট। সো আমাদের দেখেন এখানে আপনার যদি মাথায় আসে যে এরকম হঠাৎ করে প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা আপু আমার কাছে এক্সাম্পল বেশি নেই, তখন আমি কি করব। প্রথম কথা, আমাদের পার্ট 1-এ কিন্তু কথা যে খুব লম্বা করতে হয় এমন না। ইউজুয়ালি বলা হয় 2 থেকে 3 লাইনের মধ্যে আনসার করেন, কোনো সমস্যা নেই। এর বেশিও যদি বলতে চান, এমন হয় অনেক সময় যে অনেকে অনেক স্পিডে কথা বলে, রাইট? সো যারা স্পিডে কথা বলে তারা কিন্তু, যারা আস্তে কথা বলে তাদের থেকে দেখা যাবে যে অনেক তাড়াতাড়ি একটা কথা বলে ফেলতেছে। সো তাদের জন্য ডেফিনেটলি এখানে আরও 2 লাইন অ্যাড করাই লাগে। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ডাইরেক্ট আনসারের আগে একটা ছোট করে ইন্ট্রো দিতে পারেন, আর এখানে পরে একটা ফাইনাল কমেন্ট করতে পারেন, ঠিক আছে? সো মেইনলি আমাদের ফরম্যাটের মেইন অংশ কিন্তু এই যে এই 3টা, ঠিক আছে? ডাইরেক্ট আনসার, এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পলস। সো আমরা চলেন একটু দেখি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারস আমরা কিভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারি, যাতে আমাদের আনসারগুলোও সুন্দর হয় এবং কোয়েশ্চেনের সাথে রেলেভেন্ট হয়, ঠিক আছে? কারণ আমরা কোয়েশ্চেনের উত্তর যাই দেই না কেন, আমাদের কোয়েশ্চেনের আনসারটা অবশ্যই কোয়েশ্চেনের সাথে রেলেভেন্ট হতে হবে। রেলেভেন্ট হওয়া মানে কি? আপনার প্রশ্নের সাথে উত্তরের সামঞ্জস্যতা থাকা। এটা যদি না থাকে, অবশ্যই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে সাথে সাথেই একটা ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। রেলেভেন্সটা অনেক বেশি ওরা চেক করে। যেমন আমি যদি আপনাকে রেলেভেন্সের একটা খুবই সাধারণ উদাহরণ দেই, সেটা হতে পারে আপনাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার নাম কি, হোয়াটস ইয়োর নেম, আপনি কিন্তু জীবনেও নিজের দাদার নাম দিয়ে স্টার্ট করবেন না, রাইট? যে আমার দাদার নাম ছিল ইবনে বতুতা, আমার আব্বুর নাম ছিল এটা, আর আমার নাম এটা। আপনি ডাইরেক্টলি নিজের নাম দিয়ে স্টার্ট করবেন, বিকজ এই প্রশ্ন আপনার নাম কি, এটার মেইন আনসার কিন্তু আপনার নামটাই হয়, রাইট? সো এই জিনিসটাই যে কোয়েশ্চেনের সাথে আনসারটা রেলেভেন্ট থাকা। এবার চলেন আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে আনসারগুলা একটু দেখে নেই ক্লিয়ারলি। ফার্স্টে আমাদের পার্ট 1 ইন্টারন্যাশনাল ফুড ছিল। ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? হ্যাভ ইউ এভার ট্রাইড মেকিং আ ডিশ অর আ ট্রেডিশনাল ডিশ ফ্রম অ্যানাদার কান্ট্রি? ক্লিয়ারলি বলে দিছে ইউ নিড টু ট্রাই অ্যানাদার ডিশ। সো যেহেতু আমাকে ডাইরেক্টলি কোয়েশ্চেন করছে, আমি কি করব, আনসার কিন্তু সুন্দর করে ভেঙে ভেঙে দিতে হবে, অ্যাজ ইন ইয়েস আই হ্যাভ। সো ক্লিয়ারলি আমি আমার উত্তরটা আগে বলে দিলাম যে ইয়েস অর নো, হ্যাঁ আমি করছি নাকি না। ইয়েস আই হ্যাভ, সাথে সাথে কি বললো, আ ফিউ মান্থস এগো আই অ্যাটেম্পটেড টু মেক কোরিয়ান বিবিম্বাপ। দেখেন ক্লিয়ারলি কুজিনটা মেনশন করা আছে এবং কি বানাইতে চাইছিল সেটা বলে দিছে। সো আমাদের এখানে কিন্তু ক্লিয়ারলি আমাদের প্রথম লাইনেই আমাদের মেইন আনসারটা চলে আসলো, ঠিক আছে? মেইন আনসার। এরপরে দেখেন এটাকে এখন কি করবে, এটার এক্সপ্লেনেশন দেওয়া হবে। ইট ওয়াজ কোয়াইট আ চ্যালেঞ্জ সিন্স আই ওয়াজ নট ফ্যামিলিয়ার উইথ দি ইনগ্রিডিয়েন্টস অর দি কুকিং মেথডস। তাহলে কি বলতেছে, এক্সপ্লেনেশন আমাদের যে কোনো কিছুই হতে পারে, রাইট? এক্সপ্লেনেশন একটা চ্যালেঞ্জ হতে পারে, এক্সপ্লেনেশন এটা কত সহজ ছিল এই জিনিসটাও হতে পারে। সো এখানে বলা হচ্ছে যে আমি কোরিয়ান বিবিম্বাপ ট্রাই করেছিলাম কয়েক মাস আগে, সেটার জন্য কি হয়েছে যে আমার একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে ব্যাপারটা, কারণ আমি এটার সাথে পরিচিত ছিলাম না। দেখেন খুব সুন্দর করে গুছানো। প্লাস গেটিং দি ব্যালেন্স অফ ফ্লেভার্স রাইট ওয়াজ ট্রিকি বাট আই ইভেনচুয়ালি ম্যানেজড। এক্সপ্লেনেশন নাম্বার 2, আমাদের এখানে কিন্তু এক্সপ্লেনেশন ফার্স্টে কি দিল, যে এটা আমার জন্য একটু কঠিন ছিল কারণ আমি এটার সাথে ফ্যামিলিয়ার ছিলাম না, এবং মেইন প্রবলেমটা কি ছিল এই প্রবলেমটা এখন সে বলে দিল, ঠিক আছে? যে এই বিবিম্বাপ জিনিসটাতে ব্যালেন্স থাকা লাগে সব ফ্লেভারের মধ্যে। সো এই জিনিসটা মেনটেন করাটা ওর কাছে অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এরপর ডেসপাইট দি মেস ইন দি কিচেন, দেখেন র্যাপ আপ করতেছে কি সুন্দর করে। আমাদের এখানে কিন্তু বিবিম্বাপ চলে আসছে, এক্সপ্লেনেশন চলে আসছে, অ্যাজ ইন এক্সপ্লেনেশনও আসছে, মেইন আনসারও আসছে। এখন আমাদের লাস্টে আসতেছে কি, আমাদের ফাইনাল কমেন্ট। এক্সাম্পল এখানে আলাদা করে দেওয়ার কিছু নয়, কারণ আমাদের এক্সাম্পল কিন্তু অলরেডি কোরিয়ান বিবিম্বাপ আমরা বলেও ফেলছি। প্লাস চ্যালেঞ্জ কি হয়েছিল, চ্যালেঞ্জটা এক্স্যাক্টলি কি ছিল, ব্যালেন্সিং দি ফ্লেভার্স, সেটাও বলা শেষ। এখন একটা সুন্দর করে ফাইনাল কমেন্ট করে একটা
র্যাপ আপ করে দিচ্ছে আনসারটাকে। দেখেন, despite the mess in the kitchen, it was really satisfying to create something so different from my usual meals. তাহলে সে এটা ক্লিয়ার করে দিল এটা এমন একটা জিনিস যেটা প্রতিদিন খাওয়া হয় না, এবং এত সমস্যা হওয়ার পরেও এই জিনিসটা আমার জন্য খুবই ফান অ্যান্ড এক্সাইটিং একটা এক্সপিরিয়েন্স ছিল। সো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন আনসার চলে আসছে ফার্স্টে, দেন আমাদের চলে আসছে কি এক্সপ্লেনেশন, এরপরে ক্লিয়ারলি আমাদের চলে আসছে একটা ফাইনাল কমেন্ট। সো আমরা ফাইনাল কমেন্টটা নিয়ে কিন্তু আনসারটা শেষ করতে পারি। দিস ইজ মোর লাইক গিভিং আ কনক্লুশন টু ইয়োর স্টেটমেন্ট অর হোয়াট এভার ইউ সেইং, ঠিক আছে? সো এরপরে আমরা চলে যাই সেকেন্ড কোয়েশ্চেনে। যখনই আপনার এটা শেষ হয়ে যাবে সাথে সাথেই আপনাকে একটা কোয়েশ্চেন করবে, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু ট্রাই ফুড ফ্রম ডিফারেন্ট কালচার্স? আপনাকে কিন্তু কখনোই একসাথে সব কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে এমন না, পার্ট ওয়ানে না অ্যাটলিস্ট, ঠিক আছে? পার্ট ওয়ানে ইটস গোয়িং টু বি আ ডিসকাশন। এরপর আপনাকে কি বললো সেকেন্ড কোয়েশ্চেনে, যে আপনার কি মনে হয় অন্যান্য কালচারের ফুড ট্রাই করা কি ইম্পর্টেন্ট? তখন আপনি শুরু করলেন আবার আপনার মতামতটা দিয়ে, অ্যাবসলিউটলি টেস্টিং ডিশেস ফ্রম আদার কালচার্স ইজ আ গ্রেট ওয়ে টু এক্সপিরিয়েন্স দেয়ার ট্রেডিশনস অ্যান্ড ভ্যালিউজ। সো আমি শুরু করলাম এভাবে, অ্যাবসলিউটলি টেস্টিং ডিশেস ফ্রম আদার কালচার্স ইজ আ ওয়ে টু এক্সপিরিয়েন্স দেয়ার কালচার, দেয়ার ট্রেডিশনস। সো ডেফিনেটলি আমার মেইন আনসারটা কিন্তু চলে আসছে। মেইন আনসার আসার পরে এখন আমরা দেখেন এক্সপ্লেনেশনে চলে গেছি, প্লাস একটা ইনফরমেশন অ্যাড করব, ফুড ক্যান টেল ইউ। এটা অনেকটা জেনারেল স্টেটমেন্টের মতো আসতেছে, এটাকে আপনি শুরুতেও ইউজ করতে পারেন, সেকেন্ডেও ইউজ করতে পারেন, ইটস ডেফিনেটলি আপ টু ইউ। Food can tell you a lot about a country's history and lifestyle. খাবার এমন একটা জিনিস যেটা একটা কান্ট্রি লাইফস্টাইল, হিস্ট্রি সব কিছু ব্যাখ্যা করতে পারে। When I tried Moroccan tagine, for example, I learned about the use of spices and slow cooking in their cuisine. It's a fun and delicious way to embrace diversity. এখানে আমাদের স্পিকার খুব ভালো সুন্দর করে একটা কাজ করছে, সেটা কি, সে বারবার কোরিয়ান বিবিম্বাপ এটার কথা কিন্তু বলতেছে না, সে অন্য একটা জিনিসের কথা নিয়ে আসছে। খাবার দাবার তো আমরা কম খাই না, রাইট? সো একই এক্সাম্পল বারবার না দিয়ে চেষ্টা করবেন নিজের কথার মধ্যে, এক্সাম্পলসের মধ্যে একটু ডাইভার্সিটি আনার, তাহলে মার্কসটাও একটু বেটার হবে। চলেন দেখি এরপরে আমাদের কোয়েশ্চেন কি করতে পারে। Is it easy to find international food near where you live? So খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। কি করছে যে আপনি যেখানে থাকেন সেখানে কি ইন্টারন্যাশনাল ফুড পাওয়া যায়? Yes it is. Yes it is as in yes it is easy to find international food around me. I live in a diverse neighborhood where restaurants offer food from all over the world. So আপনি এখানে ধানমন্ডির এক্সাম্পলও কিন্তু চাইলে দিতে পারেন। I live in a neighborhood where restaurants offer food from all over the world. Whether it's Mexican tacos or Lebanese shawarma, it's all available within ওয়াকিং ডিস্টেন্স। তো কি বলতেছে, সে আরও স্পেসিফাই করে দিচ্ছে যে যেই ধরনের খাবারই তুমি চাও না কেন আমার নেইবারহুডে এটা পাওয়া যাবে, এবং সব কিছু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। অ্যাজ ইন এই জিনিসটা যে ইজি অ্যাক্সেস, এটা সে কিন্তু এক্সপ্লেনেশন দিয়ে ব্যাক আপ করে দিল। There is even a global food market nearby which makes it easy for me to experiment with cooking international dishes at home. ক্লিয়ারলি এক্সপ্লেনেশন দেওয়ার পরে একটা ফাইনাল কমেন্টও সে প্রত্যেকটা আনসারে অ্যাড করে দিচ্ছে। সো এই আনসারগুলোই কিন্তু আমরা প্রত্যেকটা আনসারেই দেখতে পাচ্ছি যে আনসারগুলো খুবই গুছানো। ফার্স্টে মেইন আনসার চলে আসতেছে, এরপরে এক্সপ্লেনেশন চলে আসতেছে, এগেন আমাদের একটা ফাইনাল কমেন্ট দিয়ে আমরা শেষ করে ফেলতেছি। 4. How often do you usually eat typical foods from other countries? So quite frequently actually. দেখেন সে ক্লিয়ারলি মাত্রাটাকে এখানে ক্লিয়ার করে দিল। I would say I eat foreign cuisine at least 2 or 3 times a week. My friends and I love exploring new places to eat, and we often pick different ethnic restaurants for our weekend meetups. It keeps things exciting and introduces us to flavors we would not normally try. বললাম আমাদের আনসারগুলো কেমন থাকবে, 2 থেকে 3 লাইনের মধ্যে থাকবে, গোছানো থাকবে। 3 লাইনও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো মেইন কথা কি, আপনি যেই আনসারই দেন না কেন ওই আনসারের ব্যাকআপ হিসেবে একটা এক্সপ্লেনেশন দিবেন, অ্যান্ড ইউ র্যাপ ইট আপ উইথ আ ফাইনাল কমেন্ট অর কনক্লুশন, তাহলে কিন্তু জিনিসটা অনেকটুকু ইজি হয়ে যায়।
একজন কোয়েশ্চেন করেছেন, মিনহাজ কোয়েশ্চেন করেছেন, ম্যাম এটা কি পার্ট 2 এর জন্য? নো ভাইয়া, এটা অ্যাকচুয়ালি আমরা পার্ট 1 করতেছি মাত্র। পার্ট 1-এ যে কোয়েশ্চেনগুলো করা হয় সেই কোয়েশ্চেনের আনসার আপনি 1 থেকে 3 লাইনে দিতে পারেন। সো আমরা যে ফরম্যাটটা ফলো করতেছি সেটা হলো আমাদের ডাইরেক্ট আনসার দেওয়া, এরপরে এক্সপ্লেনেশন দেওয়া, এরপর একটা এক্সাম্পল অথবা ফাইনাল কমেন্ট দিয়ে সেন্টেন্সগুলোকে শেষ করা। সো আমরা ওই ফরম্যাটটা ফলো করে পার্ট 1-এর কোয়েশ্চেন্সগুলোর আনসার দিচ্ছি। এগুলো দেখে মনে হচ্ছে হয়তো বা অনেক বড় বড় আনসার, বাট আপনি যখন স্পিকিংয়ে কথা বলতে যাবেন দেখবেন আপনার কাছে মনে হবে যে না, ব্যাপারটা অ্যাকচুয়ালি এত লেন্দি না। ঠিক আছে, এরপরে নাম্বার 5, what typical food from your country would you recommend to others not from there? I would recommend trying a full English breakfast. So কি বলতেছে যে আপনি আপনার কান্ট্রি থেকে কোন ফুডটাকে ট্রাই করতে বলবেন অন্যদেরকে যারা আপনার কান্ট্রির মানুষ না। সো ডাইরেক্ট আনসার চলে আসছে, আই উড রেকমেন্ড ট্রাইং আ ফুল ইংলিশ ব্রেকফাস্ট। এই জায়গায় আপনি আই উড রেকমেন্ড দেম ট্রাইং আ ফুল মিল অফ খিচুড়ি অ্যান্ড কারিজ এরকম করেও কিন্তু বলতে পারেন। ঠিক আছে, ইটস আ ক্লাসিক মিল দ্যাট ইনক্লুডস এগস, সসেজেস, টোস্ট, বেকড বিনস অ্যান্ড মোর। সো ফার্স্টেও মিলের নামটা বলে ফেললো ক্লিয়ারলি, এরপরে মিলটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, প্রেজেন্টেশন কেমন হয় সেটা বলে ফেললো। ইটস ভেরি ফিলিং অ্যান্ড গিভস আ টেস্ট অফ ট্রেডিশনাল ব্রিটিশ কমফোর্ট ফুড। তাহলে এটা আপনাকে কী ধরনের এক্সপিরিয়েন্স দেয় সেটাও কিন্তু বলা হয়ে গেল। দেখেন মেইন আনসার দেওয়া শেষ, মেইন আনসারের পরে ব্যাকআপও দিয়ে দিচ্ছে সেই আনসারের। ইটস স্পেশালি পপুলার অন উইকেন্ডস অ্যান্ড ইজ আ গ্রেট ওয়ে ফর ভিজিটার্স টু এক্সপিরিয়েন্স আ বিট অফ লোকাল কালচার। তাহলে এটা কখন পাওয়া যায় এবং এটা খাইলে বা এটা কী ধরনের এক্সপিরিয়েন্স হবে ভিজিটার্সদের জন্য সেটাও কিন্তু সে ক্লিয়ারলি বলে দিল। সো দিস ইজ দি এন্ড অফ আওয়ার স্পিকিং পার্ট 1, যেখানে আমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেনেরই আমরা 2 থেকে 3 লাইনস অথবা 3 লাইনও আনসার দিতে পারি। মেইন ফরম্যাট আমাদের মনে আছে, রাইট? আমাদের ফরম্যাটটা হলো ডাইরেক্ট আনসার, রিজন অর এক্সপ্লেনেশন প্লাস এক্সাম্পল অর কনক্লুশন। কেউ একজন একটু কমেন্টে আমাদের এই ফরম্যাটটা লিখে রাখেন, তাহলে অন্যদের জন্যও কিন্তু ইজি হবে। মুভিং অন টু পার্ট 2, আমরা পার্ট 2-তে যাওয়ার আগে একটু কোয়েশ্চেন্সগুলো চেক করে নিই। একজন বলেছেন যে লাইভগুলো কি রেগুলার হয়? আমাদের অ্যাকচুয়ালি লাইভগুলো স্যাটারডে অ্যান্ড ওয়েডনেসডে এই 2 দিন হয়ে থাকে। আমি কি লাইভ ক্লাসগুলো পরে দেখতে পারবো? অলিভিয়া জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, আমাদের পেজে মেন্টরস লার্নিং পেজে প্রত্যেকটা লাইভ সেভ করা থাকে, সো আপনি প্রত্যেকটা লাইভই পরে এসে অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। অলসো ইউটিউবেও খুঁজে পাবেন। পাশাপাশি এখানে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, কমেন্টেই খুঁজে পাবেন, ওই গ্রুপেও আপনি চেক করতে পারেন। অলরাইট, আমাদের সাথে দেখছেন এখন মিনহাজ, কানুন। সো চলেন আমরা পার্ট 2-তে মুভ করি। কিউ কার্ডস সবচেয়ে সমস্যার জায়গা, রাইট? মানে জীবনে যদি অনেক বড় বড় সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলোর মধ্যে একটা হলো পার্টিকুলারলি আমাদের পার্ট 2। কেন? কারণ পার্ট 2-তে আমাদেরকে যেই টপিকটা দেয় ওই টপিক নিয়েই আমাদেরকে কথা বলতে হয়, চেঞ্জ করার কোনো রাস্তা নেই। ঠিক আছে, যত কান্নাকাটি করেন না কেন আপনি কিন্তু টপিক চেঞ্জ করতে পারবেন না। অনেকের এমন কোয়েশ্চেন থাকে যে ম্যাম আমি যদি বলি আমার এটা নিয়ে কোনো আইডিয়াই নেই তাহলে আমি কি করতে পারি? সে কিন্তু এটা শোনার পরেও এটা শোনার পরেও কিন্তু আপনাকে এটার কোনো উত্তর দিবে না। ঠিক আছে, কারণ আপনাকে সে এখানে কোনো কোয়েশ্চেনই চেঞ্জ করে দিবে না। কিউ কার্ডস যেটা দেওয়া থাকে সেটাই একজন ক্যান্ডিডেটকে আনসার করতে হয়। যেটা হতে পারে সে পুরো 2 মিনিট হয়তো বা আপনি কথা বলছেন না বা আপনি ট্রাই করছেন কথা বলার, সে ধৈর্য নিয়ে শুনবে, বাট এই পুরো 2 মিনিটই কিন্তু সে আপনাকে দিবে কথা বলার জন্য। এখন আমরা কিউ কার্ডসে ডাইভ ইন করার আগে চলেন আমরা একটু দেখে নেই যে আমাদের কিউ কার্ডসের কাহিনীটা কি এক্স্যাক্টলি, ঠিক আছে, বা কিভাবে এই পুরো জিনিসটা রেগুলেট করা হয়। যখন পার্ট 1 শেষ হয়ে যাবে আপনাকে এক্সামিনার বলবে দিস ইজ দি এন্ড অফ পার্ট 1, লেটস স্টার্ট আওয়ার স্পিকিং সেকশন 2 of cue cards. You will be seeing a cue card on a particular topic and you have to answer the relevant questions. এইটা বলার পরে আপনাকে সে কিন্তু কোয়েশ্চেন দিবে, এবং আপনি যদি পিবিটি টেস্টে থাকেন অ্যাজ ইন পেপার বেসড টেস্ট যদি দেন
তাহলে সেটা কি করা হবে, আপনাকে একটা কাগজ আগায় দেওয়া হবে আপনার কাছে, এক্সামিনার আপনার সামনেই বসা থাকবে এবং ওই কাগজে ঠিক এইভাবে এরকম একটা মেইন টপিক দেওয়া থাকবে, প্লাস এই টপিকের সাথে রেলেভেন্ট 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, 4টা বা 5টা, অথবা কোনো কোনো ক্ষেত্রে 3টা কোয়েশ্চেনও থাকতে পারে। ঠিক আছে, সো আপনাকে কিন্তু 1 মিনিট সময় দেওয়া হবে এই জিনিসটা প্রিপেয়ার করার জন্য। ঠিক আছে, এই জায়গায় আপনাকে বলতে পারে ইয়োর প্রিপারেশন টাইম স্টার্টস নাও, অথবা ইউ হ্যাভ 1 মিনিট টু প্রিপেয়ার ফর দিস কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ মে টেক নোটস ইফ ইউ ওয়ান্ট টু। আপনাকে একটা কাগজ অ্যান্ড কলমও কিন্তু সাথে দেওয়া হবে এবং এই কাগজ কলম দিয়ে আপনাকে এক্স্যাক্টলি কী করতে হবে, ঠিক 1 মিনিটে কিছু নোটস নিয়ে নিতে হবে। ঠিক আছে, এখন আমরা নোটগুলো কিভাবে নিতে পারি আমাকে একটু বলেন তো, আমরা এই 1 মিনিটটা কিভাবে ইউটিলাইজ করতে পারি, একটু কমেন্টে আমাকে জানান। আমাদের কিউ কার্ডসগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেন, এরপরে আমাকে কমেন্টে জানান যে আমরা 1 মিনিট সময়টাকে কিভাবে ইউজ করতে পারি। কমেন্টে আমাদের খায়রুল হাসান ভাইয়া লিখেছেন স্পিকিং 1 ডাইরেক্ট আনসার, অলরাইট। সো আমাদের খায়রুল হাসান ভাই উনি আমাদেরকে পুরা স্পিকিং 1-এর ফরম্যাটটা এখানে লিখে দিয়েছে কমেন্টে, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজল ওয়ালাইকুম আসসালাম। সো সবাই আমাদের সাথে দেখছে, চলেন আমরা একটু স্পিকিং 2 কিউ কার্ডসে চলে যাই। 1 মিনিটটা কিভাবে ইউটিলাইজ করব। সো 1 মিনিটটাতে পার্টিকুলারলি আমরা জীবনেও সেন্টেন্স লিখতে যাব না। ঠিক আছে, সো সেন্টেন্স কেন লিখবো না, কারণ আমাদের এই সেন্টেন্স লেখার এক্স্যাক্টলি সময় নাই আমাদের কাছে। আমরা যেটা করব, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমরা কিন্তু আনসারগুলা রেডি করে ফেলবো। ঠিক আছে, আনসারগুলা খুবই সুন্দরভাবে গুছানোভাবে আমরা রেডি করে এখানে ছোট ছোট নোটস নিয়ে নেব। ফার্স্টে দেখেন আমরা একটু টপিকটা পড়ি, চলেন। আমাদেরকে টপিকে কিন্তু কি বলা আছে, ডেসক্রাইব আ নিউ ল দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইয়োর কান্ট্রি রিসেন্টলি। এমন একটা ল নিয়ে কথা বলো যেটা রিসেন্টলি তোমার কান্ট্রিতে ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে, এরপরে ইউ শুড সে, নাম্বার 1 কি বলছে, হোয়াট দি নিউ ল ইজ। নাম্বার 2, হাউ ইউ ফার্স্ট লার্নড অ্যাবাউট দিস ল। এরপর নাম্বার 3, হোয়াট দি ইফেক্টস অফ দিস ল হ্যাভ বিন অন পিপল। মানুষের উপরে এটার প্রভাব কীরকম পড়েছে। অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই ইউ থিঙ্ক দিস ল ইজ ইম্পর্টেন্ট। সো এক্স্যাক্টলি আমরা যেটা করব, এই 1 মিনিট সময় নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনেই আমরা পয়েন্টস দিব কিছু। ধরেন এখানে যে লটা আমরা পার্টিকুলারলি যেটা করব, ধরেন পার্টিকুলারলি শুধু লটা লিখে ফেলবো এখানে, অথবা আমরা ল শব্দটা লিখতে পারি, বা যেই টপিক নিয়ে কথা বলি আমরা, প্লাস্টিক পলিউশন, ফ্রি প্লাস্টিক ল একটা দিতে পারি, অথবা ক্লিন এয়ার, এই ধরনের কথাবার্তা বলতে পারি। আমরা একটা লয়ের নাম বলবো এখানে। ঠিক আছে, হাউ হ্যাভ ইউ ফার্স্ট লার্নড অ্যাবাউট দিস। এক্স্যাক্টলি একটা মানুষ একটা আইন সম্পর্কে কোথায় জানতে পারে, সে নিউজ পেপার থেকে জানতে পারে, ফেসবুক থেকে জানতে পারে, অথবা অনেক সময় অনলাইন প্ল্যাটফর্ম ছাড়াও আমরা কিন্তু ওয়ার্ড অফ মাউথ, এখান থেকেও কিন্তু আমরা লটা জানতে পারি। ঠিক আছে, সো আমরা এখানে কি করব, ছোট করে পয়েন্টস লিখে নিব, যাতে আমরা পরে এই পয়েন্টগুলো দেখে বলতে পারি। জীবনেও আমরা কিন্তু পার্ট 2-তে সেন্টেন্সেস লিখতে যাব না। এখানে আমরা কি করব, পয়েন্টসগুলো ফার্স্ট আমরা লিখে রাখলাম, ধরেন নিউজ পেপার, অনলাইন, ওয়ার্ড অফ মাউথ। পরে আমরা যখন কথা বলার সময় যা যা আমাদের দরকার হয় ওইভাবে করে আমরা এখান থেকে ইউজ করব। ঠিক আছে, এখানে যা লিখতেছেন সব বলার যে প্রয়োজন আছে এমনও না, আবার এখানে লিখেন নাই সেটা বলবেন না এমনও না। মেইন আপনাকে কিন্তু রিচ করতে হবে 2 মিনিট। ঠিক আছে, একটা অনেক বড় সমস্যা সেটা হলো কি, যে এই 2 মিনিট সময়ে আমি কিভাবে বুঝবো যে আমি 2 মিনিট রিচ করলাম নাকি না। এটা বুঝার আপনার কোনো প্রয়োজন নাই, কারণ ক্যান্ডিডেট তার পুরা চেষ্টাটা থাকে 2 মিনিটটা ফ্লুয়েন্টলি কথা বলা। ঠিক আছে, টাইম কিপিংয়ের দায়িত্ব সম্পূর্ণ কিন্তু এক্সামিনারের। সো আপনি যেটা চেষ্টা করবেন সেটা আপনি দেখবেন যে আপনি পুরো 2 মিনিট কথা বলতে পারতেছেন কিনা। ঠিক 2 মিনিটের মাথায় কিন্তু এক্সামিনার আপনাকে একটা ক্লু দিবে যে অলরাইট, থ্যাংক ইউ, এরকম কিছু বলবে, অথবা অলরাইট বলবে, এরকম কিছু। তখন দ্যাট ইজ ইয়োর ক্লু যে আচ্ছা 2 মিনিট হয়ে গেছে। আর
দি হোল টাইম এক্সামিনার কিন্তু অবশ্যই আপনাকে বিভিন্ন এক্সপ্রেশন দিবে, আজিন আপনার কথা শুনে সে হাসি দিতে পারে, আপনার দিকে একদম ব্ল্যাঙ্কভাবে তাকায় থাকতে পারে, অথবা কোনো কিছু নাও বলতে পারে। সো এগুলা তার এক্সপ্রেশনের উপর বেস করে কিন্তু আপনার যে স্কোর আসবে এমন না। সো যাদের এটা টেনশন যে আমার এক্সামিনার তো একদমই হাসে নাই আমার দিকে তাকায়, কিছু কি হইলো, কোনো কি সমস্যা হইলো, এই ধরনের জিনিসপত্র চিন্তা করার দরকার নাই, ঠিক আছে। হোয়াট দি ইফেক্টস অফ দিস ল হ্যাভ বিন অন পিপল, আমরা কি করতে পারি, আমরা এখানে পজিটিভ নেগেটিভ যা যা ইফেক্ট আছে সেগুলো আমরা এখানে কিন্তু বলতে পারি, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ। এরপর অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই ইউ থিঙ্ক দিস ল ইজ ইম্পর্টেন্ট অর নট। সো এই লটা যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে ইম্পর্টেন্টের জন্য কি করতে পারি, আমি বিভিন্ন কথা বলতে পারি যে হ্যাঁ এটা একটা অ্যাওয়ারনেসের দিক দিয়ে খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমি কিন্তু যাই লিখতেছি প্রত্যেকটাই কিন্তু আমি ওয়ান ওয়ার্ড লিখতেছি, কারণ 1 মিনিট সময় আপনাকে দেওয়া হবে, ওই 1 মিনিটে কিন্তু আপনি ওয়ান ওয়ার্ডই লিখতে পারবেন। ফুল সেন্টেন্সেস যদি লিখতে যান তখনই কিন্তু আপনি গিয়ে ধরাটা খাবেন, ঠিক আছে। এরপর আমাদের এখানে ইম্পর্টেন্সে অ্যাওয়ারনেস আসতে পারে, আর কি আসতে পারে, পাবলিক ক্যাম্পেইন আসতে পারে, প্লাস আমরা ফিউচার রিলেটেড কোনো কথাও বলতে পারি। আর আপনার যদি মনে হয় যে ইম্পর্টেন্স নাই এই জিনিসটার, সেটারও আপনার নেগেটিভ যা যা সাইড আছে, যে না আমার মনে হয় এটা ইম্পর্টেন্স নাই, দিস ইজ মোর লাইক আ রিডান্ডেন্ট ল, এরকমও বলতে পারেন যে এই ল অলরেডি ছিল, এটা আবার নতুন করে পাশ করার কিছু নেই, এই ধরনের কথাবার্তা বলা, ঠিক আছে। সো মেইন কাহিনী হলো আপনার কিউ কার্ডস যে সেকশনটা, কিউ কার্ডস সেকশনে আমাদের প্রিপারেশন টাইম থাকবে 1 মিনিট, এবং মেইন আমাদেরকে স্পিকিং যেটা আমাদেরকে কথা বলতে হবে সেই টাইমটা হলো আমাদের ফ্লুয়েন্টলি 2 মিনিট কথা বলতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেখে মনে হতে পারে যে ম্যাম 2 মিনিট তো অনেক লম্বা সময়, আমি 2 মিনিট কিভাবে কথা বলবো। ওয়েট করেন, এরপর আমাদের পার্ট 3 আসতেছে যেখানে আপনাকে 5 থেকে 6 মিনিট কথা বলতে হয়, ঠিক আছে। সো ভয় না পেয়ে যেটা করেন, নিজের কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করেন, পাশাপাশি আপনার আনসারটা কিভাবে ফরম্যাট সুন্দর করে প্রেজেন্ট করা যায় সেটা চেষ্টা করেন, অলরাইট। সো আমরা এভাবে করে 1 মিনিটে কিন্তু ছোট ছোট পয়েন্টস দিয়ে আমরা আমাদের নোটসগুলো নিয়ে নিব, কখনো ভুলে আমরা ফুল লাইনস লিখতে যাব না। নোটস নেওয়া শেষ, এখন অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে আমি কি এটা দেখে দেখে বলতে পারি। এখন আপনি যদি পুরাটাই এরকম করে নিচে তাকায় তাকায় বলেন তখন কিন্তু ইটস গোয়িং টু বি আ প্রবলেম, কারণ আই কন্ট্যাক্ট আপনি মেনটেন করছেন কিনা এক্সামিনারের সাথে এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখা হয়। সো আপনি যদি পুরাটাই নিচে তাকায় কাগজের দিকে তাকায় বলেন তখন আপনার ব্যান্ড স্কোরটা কম আসবে। আর আপনি যদি এমন করেন যে হ্যাঁ আমি কথা বলতেছি, হঠাৎ করে আইডিয়া নেওয়ার জন্য আমি কাগজে তাকাই, আবার আমি এক্সামিনারের দিকে তাকাই কথা বলতেছি, দেন ইউ আর গুড টু গো, অলরাইট। সো চলেন আমরা এই পুরা জিনিসের এবার একটু আনসারটা দেখি, যে আনসারটা আমরা কিভাবে সাজায় গুছায় প্রেজেন্ট করতে পারি, রাইট। সো আমরা কিউ কার্ডসের জন্য যেটা করতে পারি, অবশ্যই একটা ইন্ট্রোডাকশন অথবা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দিব। এখন কোয়েশ্চেন ম্যাম আমি ইন্ট্রোডাকশন কিভাবে দিব, ইন্ট্রোডাকশন দেওয়ার আপনার ওয়ে হলো যে আপনি যেটা করতে পারেন একটা জেনারেল স্টেটমেন্ট দিতে পারেন, ঠিক আছে, যে এই টপিকটার সাথে রিলেভেন্ট একটা জেনারেল স্টেটমেন্ট, ওইটা দিলেও কিন্তু একটা অ্যাটলিস্ট ব্যাকড্রপ ক্রিয়েট হয়। আচ্ছা আমরা একটু কোয়েশ্চেন্সগুলো দেখে আসি। আমাদের অনিন্দ স্যার বলেছেন আমার যদি কোনো নিউ ল মনে না পড়ে আমি কি বানিয়ে একটা ল বলতে পারবো। ভেরি গুড কোয়েশ্চেন। সো আমরা যেটা করতে পারি, আপনার যদি কোনো ল মনে না পড়ে, আইএলসে একটা জিনিস হলো যে আপনার দেখা হয় আপনার স্পিকিং স্কিলটা কেমন, ঠিক আছে। তারা কিন্তু এক্সামিনার কিন্তু কখনোই কোনো ফ্যাক্ট চেক করতে যাবে না। সো আপনার যদি কোনো ল মনে না পড়ে, আপনি একটা ল বানান, আপনার কাছে কিন্তু 1 মিনিট সময় আছে, এবং এই লটা বানানোর পরে ওইটাকে কতভাবে ব্যাকআপ দেওয়া যায়, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমি টাচ করে গেলাম নাকি, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্যই ওই লটার জন্য আনসার রেডি করেন, ঠিক আছে। দেখেন আমি এখানে কিন্তু 2টা লয়ের নাম লিখছি, একটা হলো ফ্রি প্লাস্টিক ল আর একটা ছিল কি ক্লিন এয়ার। সো এরকম করে আমরা নোটস বানাইতে পারি, কারণ খুবই স্বাভাবিক এরকম একটা কোয়েশ্চেন যদি আপনার সামনে আসে তাৎক্ষণিক আপনার কোনো ল মনে নাও পড়তে পারে। সো আপনার এখানে যদি আপনি বানায়ও বলেন কোনো সমস্যা নেই, জাস্ট এইটুকু খেয়াল রাখবেন যে আপনি যেটাই বানায় বলতেছেন সেটার আপনি প্রপারলি এক্সপ্লেনেশন দিতে পারছেন কিনা, রিজন দিতে পারছেন কিনা, এবং আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন টাচ করতে পারছেন কিনা, এবং পারফেক্টলি সেটাকে ব্যাকআপ করতে পারছেন কিনা। কারণ অ্যাগেন আরেকবার বলে দিই, ওরা আপনার আনসারে ফ্যাক্ট চেক করতে যাবে না যে আপনার আনসারটা কতটুকু সত্যি বা মিথ্যা, সে দেখবে যে আপনি কতটুকু এফিশিয়েন্টলি
প্রশ্নটার উত্তর দিতে পারছেন রিলেভেন্স মেনটেন করে। অলরাইট, সো আই হোপ যে এটা আপনাকে হেল্প করবে। অলরাইট, নেক্সট আমাদের একজন খায়রুল হাসান লিখেছে, স্যার আমারও সেম কোয়েশ্চেন। সো আমরা অলরেডি বলে দিলাম যে আপনার কিন্তু কোয়েশ্চেন ফ্যাক্ট চেক করতে যাবে না, যে আপনি আনসার যেটা দিচ্ছেন আপনি যেটাতে ফোকাস করবেন সেটা হলো আমি ক্লিয়ারলি ইন্টেলিজেবলভাবে আমি কি বলতে পারছি কি না আমার আনসারটা। আপনার আনসারে যদি ক্ল্যারিটি থাকে, ঠিক মতো প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, রিলেভেন্স আছে, সো আপনি বানায় যেটাই বলেন না কেন ইউ আর গুড টু গো। অলরাইট, সো আমাদের একটা জেনারেল স্টেটমেন্ট বা ইন্ট্রো দেওয়ার পরে আমরা নেক্সট আসবো কি আমাদের যে পয়েন্টগুলো আছে বা কোয়েশ্চেনগুলো আছে একটা একটা করে ওগুলার আনসারে যাব। সো ফার্স্ট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 1-এ, এরপর কোয়েশ্চেন নাম্বার 2-তে, এরপর কোয়েশ্চেন নাম্বার 3-তে। প্রত্যেকটারই এগেন এই তিনটার ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা করব সেটা কি মেইন আনসার দিয়ে দিব, ঠিক আছে? এবং অবশ্যই আপনার অ্যান্সার্সগুলো কিন্তু ফুল সেন্টেন্সেসে হতে হবে, ঠিক আছে? আপনি কিন্তু কোনো হাফ সেন্টেন্স অথবা ইনকমপ্লিট সেন্টেন্স এগুলো ইউজ না করাই বেটার, ঠিক আছে? এরপরে অবশ্যই আমরা একটা ফাইনাল কমেন্ট দিয়ে পুরো আনসারটাকে র্যাপ আপ করবো। অলরাইট, সো আমরা চলেন একটু দেখি। আমরা আগে কিন্তু কিছু নোটস নিয়ে আসছি, রাইট? এখন আমরা পুরো আনসারটাকে কিভাবে সাজাইতে পারি, ট্রানজিশনস কিভাবে ঠিকভাবে ম্যানেজ করতে পারি সেটা দেখি। A recent law that has been made headlines in my country is the ban on single-use plastics. Clearly, first question answer চলে আসছে। This includes items like plastic straws, bags and cutlery. প্রত্যেকটা প্লাস্টিকের টাইপও বলে দিল যে এই লয়ের আন্ডারে কোন কোন জিনিসটা পড়তেছে। I first heard about it, এই দেখেন আমরা সেকেন্ড কোয়েশ্চেনে কিন্তু চলে গেছি। I first heard about it through social media, আমাদের অনলাইনে একটা পয়েন্ট ছিল, রাইট? and later read more about it in the newspaper. নিউজপেপারও আমরা কভার করে ফেললাম, আমাদের দুইটা পয়েন্ট কিন্তু এখানেও কভার। The law has definitely impacted daily habits, তার মানে মানুষের উপর ডেফিনেটলি এটার একটা প্রভাব কিন্তু ছিল। Many people now carry reusable bags and water bottles. ইম্প্যাক্টটা কি, এটার উপরে ইম্প্যাক্ট একটা ছিল মানুষের ডেইলি হ্যাবিটসে, সেটার জন্য মানুষজন এখন কী কী ক্যারি করে সেটাও ক্লিয়ারলি এখানে বলা। অ্যাট ফার্স্ট ইট ওয়াজ ইনকনভিনিয়েন্ট বাট পিপল আর অ্যাডাপ্টিং, তার মানে প্রথম জিনিসটা একটু কঠিন ছিল, কিন্তু আস্তে আস্তে মানুষজন কিন্তু কম্প্রোমাইজ করছে, অ্যাডাপ্ট করছে। আই বিলিভ দিস ল ইজ ভাইটাল বিকজ প্লাস্টিক পলিউশন ইজ আ সিরিয়াস ইস্যু। লাস্টের কোয়েশ্চেনে চলে আসছে যে আপনার কি মনে হয় এটা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না, স্পেশালি ফর মারিন লাইফ। কাদের জন্য ইম্পর্টেন্ট পার্টিকুলারলি, হ্যাঁ এটা একটা অনেক বড় সমস্যা, পার্টিকুলারলি কোন আসপেক্টের জন্য, কোন ক্ষেত্রটার জন্য দরকার সেটাও কিন্তু আমরা পার্টিকুলারলি আলাদা করে বলে দিলাম। ইট এনকারেজেস সাস্টেইনেবল লিভিং অ্যান্ড সেটস আ পজিটিভ এক্সাম্পল ফর আদার নেশনস টু ফলো। ক্লিয়ারলি একটা ফাইনাল কমেন্ট দিয়ে আমরা আমাদের উত্তরটা শেষ করে ফেললাম। সো অ্যাগেন এই ফরম্যাটটা ফলো করে আমরা কিন্তু ক্লিয়ারলি 2 মিনিটে সবগুলা কোয়েশ্চেনের আনসার দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো যেটা চেষ্টা করবেন ওই 1 মিনিটে যত আইডিয়াস আসে ওই টপিক রিলেটেড সব কিছু এই কাগজে লিখে ফেলবেন, অবশ্যই ফুল সেন্টেন্সেসে লিখতে যাবেন না। অলরাইট, মুভিং অন টু পার্ট 3। পার্ট 3-তে আমাদের আসতেছে কি ডিসকাশন টপিকস। এখন এটা ইউজুয়ালি বলা হয় আমাদের ফলো আপ সেকশন অথবা ডিসকাশন সেকশন, কিন্তু এটা কিন্তু সেম আমাদের আগের সেকশনের সাথে কিছু রেলেভেন্স কোনো না কোনো জায়গায় পাবেন, ঠিক আছে? এখানে একবারে সবগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, বাট পার্ট 3-তে আমাদেরকে কি করা হয়, এটা হলো ডিসকাশন। যেহেতু ডিসকাশন কি হয়, দুইজন মানুষের মধ্যে হয়, রাইট? দেয়ার আর টার্নস, যে আপনি কথা বলবেন এরপরে আরেকজন কথা বলবে, এরকম সেম জিনিসটা পার্ট 3-তে হয়। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হলো পার্ট 2-তে যে আমাদের প্রিপারেশন টাইম ছিল, এখানে আমাদের প্রিপারেশন টাইম কিন্তু নাই। সো নো প্রেপ টাইম হিয়ার। এরপরে প্রিপারেশন টাইম যেহেতু নাই, তাহলে কেমনে কি করব? অলরেডি আমরা যখন আগেরটা নিয়ে কথা বলতেছিলাম আমাদের মাথায় কিন্তু অলরেডি আইডিয়াস আছে, ঠিক আছে? সো আমরা ওইটারই দেখবেন যে এখানে কন্টিনিউয়েশন বা এই পার্টটা ইজ মোর লাইক আপনার ওপিনিয়ন জানতে চাওয়া। সো নিজের ওপিনিয়ন দিয়ে ওইটার একটা এক্সপ্লেনেশন দিলেই কিন্তু ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। একটা ইজি মেথড যদি বলে দিই যে আমরা আমাদের পার্ট 3টাকে কিভাবে ডিল করব, সেটার সবচেয়ে ইজি মেথড ইজ এটা ফরম্যাট আর কি। ফার্স্টে নিজের ওপিনিয়নটা দেওয়া প্লাস রিজন, এরপর এটা রিজন দেওয়া, ওপিনিয়নটা কেন দিলেন সেটার ব্যাখ্যা আজিন, এরপরে
এক্সাম্পলস দেওয়া, রেলেভেন্ট এক্সাম্পল, প্লাস লাস্টে কি করতে পারেন, একটা অপশনাল কোনো স্টেটমেন্ট বা অপশনাল সেন্টেন্স দিতে পারেন। সো এখানে আমরা লিখে রাখি optional comment. This is the format that we are going to use for speaking section part 3. So এখানে এক্স্যাক্টলি কি করব, আমরা এই ফরম্যাটটা ফলো করে যদি আগাই আমাদের জন্য আনসার করাটা অনেকটুকু ইজি হয়ে যায়, ঠিক আছে। ওপিনিয়ন দেওয়া, দেন রিজন, দেন এক্সাম্পলস অ্যান্ড অপশনাল স্টেটমেন্ট। অপশনালের মধ্যে কিন্তু আপনি একটা কনক্লুডিং সেন্টেন্সও আনতে পারেন, অথবা আপনি একটা কন্ট্রাডিক্টরি আইডিয়াও আনতে পারেন, কিন্তু অবশ্যই কন্ট্রাডিক্টরি আইডিয়াটা যদি আনেন সেটা যে অন্যরা চিন্তা করছে ওইটাও কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেন, না হলে আপনার নিজের অপিনিয়ন আর ওই আইডিয়ার মধ্যে কিন্তু একটা ফাইট হয়ে যাবে, ঠিক আছে। সো চলেন আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখে নিই। ফার্স্টে আসতেছে কি, স্কুল রুলস নিয়ে। ডু ইউ থিঙ্ক স্কুল রুলস আর ইম্পর্টেন্ট, ওয়াই অর ওয়াই নট? এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। যখন আপনি এটার আনসার দিয়ে ফেলবেন, দেন উই মুভ অন টু সেকেন্ড কোয়েশ্চেন, হাউ শুড স্টুডেন্টস বি ট্রিটেড ইফ দে ব্রেক দি রুলস? স্টুডেন্টদের সাথে কি করা উচিত ওরা যদি রুলস ভেঙে ফেলে? অ্যাগেন এটার আনসার দেওয়ার পরে মুভিং অন টু দি থার্ড কোয়েশ্চেন, শুড স্টুডেন্টস হ্যাভ আ সে in the creation or modification of school rules, why or why not? দেখেন কি বলতেছে যে স্টুডেন্টদের কি স্কুল রুলসের ক্ষেত্রে সেটার ক্রিয়েশন অ্যান্ড মডিফিকেশন অ্যাজ ইন এডিটিংয়ের ক্ষেত্রে কি স্টুডেন্টদের কোনো মতামত দেওয়ার জায়গা থাকা উচিত নাকি না। সেকেন্ড আমরা দেখি আর কি কি কোয়েশ্চেন্স আছে আমাদের জন্য। সেকেন্ড আমাদের টপিক কি করছে, ল অ্যান্ড সোসাইটি। ফার্স্টেই দেখেন কোয়েশ্চেনটা করছে স্কুল নিয়ে, স্কুলের ল নিয়ে, স্কুলের ল অ্যাজ ইন স্কুলের রুল নিয়ে, রাইট। আমাদের কিন্তু সেকেন্ড আমাদের যে টাস্কটা ছিল কিউ কার্ডসটা, ওখানে আমরা ল নিয়ে কথা বলে আসছি অলরেডি, রাইট। ওইটা ল বলতে হবে, সেই ল এর ইম্প্যাক্ট দিতে হবে। এখন দেখেন রেলেভেন্ট টপিক ল অ্যান্ড সোসাইটি। 4 নম্বরে কি বলছে, হোয়াট রোল শুড পাবলিক ওপিনিয়ন প্লে ইন দি ক্রিয়েশন অ্যান্ড মডিফিকেশন অফ লজ? ল এর ক্ষেত্রে পাবলিক ওপিনিয়নের গুরুত্ব কেমন বা কি ধরনের রোল প্লে করতে পারে। 5, হাউ ইফেক্টিভ আর ইন্টারন্যাশনাল লজ অ্যান্ড ট্রিটিজ ইন অ্যাড্রেসিং গ্লোবাল ইস্যুস সাচ অ্যাজ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান রাইটস? সো বলতেছে যে ইন্টারন্যাশনাল ল এবং চুক্তি যা যা হয়, আইন এবং চুক্তি, এগুলো সব কিছুই গ্লোবাল ইস্যু যেগুলো আছে আমাদের, পার্টিকুলারলি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান রাইটস, এগুলো ডিল করার ক্ষেত্রে কতটুকু ইফেক্টিভ, ঠিক আছে। সো আমাদের কিন্তু এখানে ইফেক্টিভনেসটা নিয়ে কথা বলতে হবে, অ্যাজ ইন ইম্প্যাক্টটা নিয়ে। এরপরে হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক আর এসেনশিয়াল ফর সামওয়ান টু বি আ সাকসেসফুল লয়ার? আবার দেখেন ঘুরে লয়ের দিকে চলে আসতেছি আমরা, রাইট। হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর লিগাল প্রফেশনালস টু মেনটেন আ হাই স্ট্যান্ডার্ডস, অ্যান্ড লাস্টে হাউ ক্যান দি লিগাল সিস্টেম এনশিওর দ্যাট এভরিওয়ান হ্যাজ অ্যাক্সেস টু জাস্টিস রিগার্ডলেস অফ দেয়ার ইকোনমিক স্ট্যাটাস? ক্লিয়ারলি আমাদের কোয়েশ্চেন পার্ট 3-তে আমাদেরকে কিন্তু এরকম 7 থেকে 8টা কোয়েশ্চেন করতে পারে। কয়েকদিন আগে আমার একজন স্টুডেন্টের এক্সাম হয়েছিল, তাকে কিন্তু পার্ট 3-তে অ্যারাউন্ড 12 থেকে 14টা কোয়েশ্চেন করছে, আর একজন স্টুডেন্টকে মাত্র কোয়েশ্চেন করা হয়েছে 3 থেকে 6টা এরকম। সো এটা কিন্তু কারো হাতে নেই যে এক্স্যাক্টলি আপনাকে কয়টা কোয়েশ্চেন করবে, বাট যেই কোয়েশ্চেনই করুক দে এক্সপেক্ট ইউ টু আনসার ইট লাইক দিস, এরকম বড় বড় আনসার দেওয়া, ঠিক আছে। সো দেখি, ডু ইউ থিঙ্ক স্কুল রুলস আর ইম্পর্টেন্ট, ওয়াই অর ওয়াই নট? আমরা কি বলছিলাম, ওপিনিয়ন ফার্স্টে, রাইট, এরপরে রিজন, এরপরে এক্সাম্পল অর এক্সপ্লেনেশন, এরপরে একটা অপশনাল কমেন্ট, ওরিও। এটা মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। চলেন দেখি ফার্স্টে আমাদের ওপিনিয়ন। ইয়েস, আই থিঙ্ক দে আর এসেনশিয়াল। ক্লিয়ার আমাদের ওপিনিয়ন। উইদাউট রুলস স্কুলস উড স্ট্রাগল টু মেনটেন ডিসিপ্লিন অ্যান্ড আ প্রপার লার্নিং এনভায়রনমেন্ট। রিজন দিয়ে দিল, ওপিনিয়ন কেন আমি বললাম যে এসেনশিয়াল কেন, এরপরে সেটার ওপিনিয়ন দেওয়া শেষ। রুলস হেল্প স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড হোয়াটস এক্সপেক্টেড অফ দেম অ্যান্ড প্রমোট ফেয়ারনেস অ্যান্ড রেসপেক্ট। দেখেন এটারই একটা এক্সপ্লেনেশন এখানে চলে আসছে থার্ড লাইনে। এরপর আমাদের অপশনাল সেন্টেন্সটা কি দিছে, while some rules might seem unnecessary, most contribute to students' personal growth and ensure that classrooms run smoothly. সো আমাদের অপশনাল স্টেটমেন্টও এখানে রেডি। দেখবেন যে প্রত্যেকটা আনসার যদি আমরা এই ফরম্যাট ফলো করে দেই তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যায়। আমাদের এখানে মিনহাজ ভাই একজন জিজ্ঞেস করেছেন ইনফর্মালি আনসার করা যাবে, ইনফর্মাল ইন হোয়াট সেন্স, আমাকে একটু স্পেসিফাই করে বলেন। এখন আপনি যদি ইনফর্মালি ইয়াপ নোপ এগুলা বলেন তাহলে ডেফিনেটলি এগুলা
এনকারেজ করা হয় অ্যাভয়েড করতে, কিন্তু এর চেয়ে বেশি আপনি আর কি ইনফর্মাল বলতে চাচ্ছেন ওটা একটু স্পেসিফাই করে দিবেন, তাহলে আমার জন্য আনসার দিতে সুবিধা হবে। হাউ শুড স্টুডেন্টস বি ট্রিটেড ইফ দে ব্রেক লজ? দেখেন মেইন আনসার ফার্স্টে কিভাবে দিছে, আই বিলিভ ভার্ব অফ স্পেকুলেশন, আই বিলিভ, ঠিক আছে, ক্লিয়ারলি বলে দিচ্ছে কি দ্যাট while rules must be enforced the consequences should be fair and proportional. সো কীরকম থাকতে হবে আমাদের সেগুলো, সেটা কিন্তু ক্লিয়ারলি আমাদের মাথায় থাকতে হবে যে ফেয়ার হইতে হবে এবং proportional হতে হবে। Minor offenses can be handled with warnings or extra assignments while more serious issues might require ডিটেনশন। সে কিন্তু আনসার দেওয়ার সময় কি করলো, এক্সপ্লেনেশন রিজন তো দিছে 100%, এক্সপ্লেনেশনেও বলে দিল যে হ্যাঁ ছোট ভুল করলে সেটা একটু ছোট শাস্তি দেওয়া যায়, কিন্তু বড় কিছু করলে ডেফিনেটলি রেজাল্ট করতে হবে কিসে, ডিটেনশনে। দ্য গোল শুড বি টু হেল্প স্টুডেন্টস লার্ন ফ্রম দেয়ার মিস্টেক্স, নট জাস্ট পানিশ দেম। শুধু পানিশমেন্ট দিলেই হবে না, স্টুডেন্টদেরকে এটাতে এনকারেজ করতে হবে যে হ্যাঁ তোমাকে পানিশমেন্ট দিচ্ছি ঠিকই, কিন্তু তুমি এটা থেকে যেন শিখতে পারো, এরকম। আ কনভারসেশন উইথ আ টিচার or a counselor can be more effective than strict discipline alone. অনেক বাচ্চাদের ক্ষেত্রে একটা কনভারসেশন হলেও কিন্তু তারা অনেক সময় নিজেদের প্রবলেম এক্স্যাক্টলি কোন জায়গায় হচ্ছে সেটা বলে দিতে পারে। অলরাইট, একজন বলেছেন কন্ট্রাকশন কি ইউজ করা যাবে স্পিকিংয়ে? অলরাইট, কন্ট্রাকশন ইজ, আমরা যদি স্পিকিং বলি তখন আমরা কিন্তু কান্ট এই শব্দটা বলে ফেলি, রাইট? সো এই কান্টটা আপনি অনেক সময় ক্লিয়ার হয় না, অনেকের কান্টটা শুনতে ক্যানই লাগে। সো ইট ইজ অ্যাকচুয়ালি সাজেস্টেড যে আপনি যত ইন্টেলিজেবল হবে, যত ক্ল্যারিটির সাথে কথা বলতে পারেন তত বেটার। আপনার যদি মনে হয় আপনি কন্ট্রাকশনস ইউজ করলে আপনার কথাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, তাহলে অ্যাভয়েড করেন, ভেঙেই কথাটা বলেন, অ্যাজ ইন ইজেন্ট না বলে ইজ নট বলেন। এরপর আমাদের শুড স্টুডেন্টস হ্যাভ আ সে, আই থিঙ্ক দে শুড টু সাম এক্সটেন্ট। দেখেন এখানে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচে যাচ্ছে, ঠিক আছে, যে হ্যাঁ আমার মনে হয় কথা বলার অধিকার থাকা দরকার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টস আর ডাইরেক্টলি এফেক্টেড বাই স্কুল পলিসিস, সো গিভিং দেম আ প্ল্যাটফর্ম টু ভয়েস দেয়ার ওপিনিয়ন্স ক্যান লিড টু মোর ব্যালেন্সড অ্যান্ড রিয়েলিস্টিক রুলস। হাউ এভার, এই যে টু সাম এক্সটেন্ট বলছিল, হাউ এভার ফাইনাল ডিসিশনস শুড রেস্ট উইথ এডুকেটার্স টু মেনটেন অর্ডার অ্যান্ড এনশিওর দি রুলস সার্ভ দি ব্রডার এডুকেশনাল পারপাস। ফাইনাল কমেন্ট দিয়ে জিনিসটা শেষ করে দিছে। এরপর দেখেন ল অ্যান্ড সোসাইটি চলে আসতেছে। হোয়াট রোল শুড পাবলিক opinion play in creation and modification of laws? Public opinion is important because laws are meant to serve society. কি করলো, একটা ওপেনিং সেন্টেন্স দিয়ে দিল, ঠিক আছে। ওপেনিং দেওয়ার পরে people should have the right to express their views on issues that affect their lives. However, our decisions should also be guided by facts and expert analysis, not just emotional responses. A combination of public input and professional insight usually leads to better legislation. So সে শেষ করলো কিভাবে, যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু ইউজুয়ালি কম্বিনেশন ইউজ করতে হবে। অলরাইট, আপনারা যত কোয়েশ্চেন্স আছে সব কোয়েশ্চেনগুলো কমেন্ট বক্সে করতে থাকেন, আমরা পার্ট 3 এর পরেই আমরা কোয়েশ্চেন্সগুলো অ্যাটেন্ড করছি। অলরাইট, হাউ এফেক্টিভ আর ইন্টারন্যাশনাল লজ? সো আমরা এফেক্টিভনেসের যদি কথা বলি, দেখেন ফার্স্টে কি বলে দিছে, দে ক্যান বি এফেক্টিভ ইন সেটিং গ্লোবাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড এনকারেজিং কোঅপারেশন, বাট এনফোর্সমেন্ট ইজ আ মেজর চ্যালেঞ্জ। এটার যে একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, সেটাও বলা শেষ। নট অল কান্ট্রিজ, এই সেন্টেন্সটা পুরোটুকুই হচ্ছে আমাদের explanation. Not all countries follow through on their commitments. Still, these agreements play a crucial role in uniting nations and providing a framework for action. They help raise awareness and keep important issues on the global agenda. তার মানে মেইন আনসার দিয়ে দেওয়া হয়েছে, ওটা আমি কেন বলছি সেটা রিজনও দেওয়া হয়ে গেল, এক্সপ্লেনেশনও দেওয়া হয়ে গেল, চাইলে অপশনাল স্টেটমেন্টও দিতে পারেন আমাদের। হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক আর এসেনশিয়াল ফর সামওয়ান টু বি সাকসেসফুল লয়ার? আ সাকসেসফুল লয়ার needs strong and analytical skills and a deep understanding of the law. একজন লয়ার কেমন হবে আমি আগে এটা ক্লিয়ারলি বলে দিলাম, বাট সফট স্কিলস আর জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট, কিন্তু তার কোন কোন স্কিল থাকা লাগবে সেটাও বললাম আমি ক্লিয়ারলি। লাস্টে কি বলতেছে আমাদের এখানে, সো বিইং অ্যাপ্রোচেবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি ইজ কি টু আর্নিং ক্লায়েন্টস কনফিডেন্স। সো একজন লয়ার যেরকমই হোক না কেন তাকে অবশ্যই অ্যাপ্রোচেবল হইতে হবে অ্যান্ড ট্রাস্টওয়ার্দি হইতে হবে। লাস্টে দেখেন
আমাদের কি আসতেছে, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর লিগাল প্রফেশনালস টু মেনটেন আ হাই স্ট্যান্ডার্ড অফ এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি। ইম্পর্টেন্সটা জানতে চাইছে এই মানুষগুলো, লিগাল প্রফেশনালস যারা, তাদের ইন্টিগ্রিটি মেনটেন করা, এথিক্স মেনটেন করা কতটুকু জরুরি। 100% জরুরি, রাইট? ইটস অ্যাবসলিউটলি ক্রুশাল। এই যে 100% জরুরি, এটাই আমি এভাবে করে এক্সপ্রেস করে দিলাম। সো আপনারা কিন্তু চাইলে এই ধরনের এক্সপ্রেশনস ইউজ করতে পারেন, যেই ক্ষেত্রে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে আনসারটা পার্টিকুলারলি সুন্দরভাবে প্রোভাইড করা, প্লাস এক্সামিনারও বুঝতে পারবে যে আপনি যে আনসারটা বলছেন সেটা নিয়ে ইউ আর কোয়াইট কনফিডেন্ট। সো কনফিডেন্ট ইজ দ্য কি এখানে, ঠিক আছে? The legal system relies on trust, and if lawyers behave unethically, it can lead to serious injustices. So বলতেছে লয়াররা যদি খারাপ বিহেভ করে সেটা স্বাভাবিকভাবেই ইনজাস্টিসের দিকে লিড করবে। আপহোল্ডিং ইন্টিগ্রিটি, দেখেন সে কি করলো এখানে, ক্লিয়ারলি বলে দিল কি একবার এথিক্সের কথা, একবার ইন্টিগ্রিটি, দুইটার জিনিসের কথা কিন্তু বলছে। এবং এখানে ফার্স্টের লাইনের পরেই ও এথিক্সের কথা বলে দিছে যে এথিক্যালি যদি মুভ না করে তাহলে কি হবে। এবার আসতেছে ইন্টিগ্রিটির কথা। এই যে স্পিকার, উনি কিন্তু কোয়েশ্চেনটা যেটা করা হয়েছে, কোয়েশ্চেনের প্রত্যেকটা পার্টই সুন্দর করে আনসার দিচ্ছে, সে কোনো পয়েন্টই কিন্তু ছাড়তেছে না। এরপরে দেখেন, এনশিওরস দ্যাট দ্য লিগাল প্রসেস ইজ ফেয়ার অ্যান্ড রিলায়েবল, লয়ার্স মাস্ট অলওয়েজ প্রায়োরিটাইজ দি ট্রুথ অ্যান্ড অ্যাক্ট। এরপর এখানে একটা কনক্লুডিং স্টেটমেন্ট দিয়ে কিন্তু শেষ করে দিচ্ছে। লাস্ট কোয়েশ্চেন আমাদের দেখেন কি আসতেছে, how can the legal system ensure that everyone has access to justice regardless of their economic status? যে স্ট্যাটাসেরই হোক না কেন, আপনি কি লিগাল সিস্টেমে কিভাবে অ্যাক্সেস পেতে পারেন, এটা কিভাবে এনশিওর করা যায়? ওয়ান ওয়ে, এই ধরনের কোয়েশ্চেন আনসার করার সিস্টেম কি, আপনি 1 থেকে 2 বা 2 থেকে 3টা পয়েন্টস নিয়ে আসতে পারেন, সেটা অবশ্যই আপনি ট্রানজিশনালভাবে ইউজ করতে পারেন। দেখেন, ওয়ান ওয়ে ইজ, আনসার শুরুই করতেছে যে একটা দিক হলো, while strengthening legal aid programs that offer free or affordable services to those in need, law clinics run by universities or volunteer lawyers can also help. আপনি কিন্তু চাইলে এটার আনসারের ক্ষেত্রে ওই যে আমাদের সিকোয়েন্সিয়াল ওয়ার্ডস যেগুলো আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, এগুলোও কিন্তু ইউজ করতে পারেন। তারপরে কি বলছে, দ্য লিগাল সিস্টেম শুড বি ইনক্লুসিভ, providing equal opportunities for everyone to defend their rights regardless of their income or background. Clearly কোয়েশ্চেনটাও প্যারাফ্রেজ করে সিনোনিমস ইউজ করে আনসারটা পারফেক্টলি দিয়ে দিছে। সো 100% এই স্পিকার কিন্তু ব্যান্ড স্কোরটা খুবই সুন্দর পাবে। সো এবার এনি কোয়েশ্চেন্স, চলেন আমরা একটু কোয়েশ্চেন্সগুলো অ্যাটেন্ড করে আসি। খায়রুল হাসান বলেছেন মেইন কিওয়ার্ডগুলো লিখে রাখবো। ইয়েস, ভেরি গুড। কিওয়ার্ডগুলো লিখে রাখলে স্পিকিং 2 এর জন্য, সেকশন 2 এর জন্য আপনার অনেক ইজি হয়ে যায়। এরপর ক্লাসগুলো কি পরে করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি পাবেন ক্লাসগুলো পরে করতে। আপনার হলো পেজে, আমাদের মেন্টরস লার্নিংয়ের পেজে এবং মেন্টরস লার্নিংয়ের যে গ্রুপটা আছে সেখানেও কিন্তু শেয়ার করা হয়ে থাকে এই লাইভগুলো। একটু পরেই আপনি লাইভটা অ্যাক্সেস করতে পারবেন। একজন আপু জিজ্ঞেস করেছেন কন্ট্রাকশন ইউজ করা যাবে স্পিকিংয়ে। অলরাইট, কন্ট্রাকশন স্পিকিংয়ে ইউজ করা যাবে কি না সেটা অলরেডি একবার বলে দিছি, তারপরও একবার ক্লিয়ার করে দিই যে কন্ট্রাকশন আপনার যদি এমন হয় যে উচ্চারণ করার সময় মনে হচ্ছে যে আমার উচ্চারণটা ক্লিয়ারলি হচ্ছে না, যেন ইজেন্ট এরকম করে বলতেছেন, শুনতে লাগছে অনেকটা ইজের মতন, টা যদি ক্লিয়ারলি উচ্চারণ না করেন তখন কিন্তু আপনার সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো এই ক্ষেত্রে যেটা করবেন, আপনার যদি মনে হয় যে না আমি কন্ট্রাকশনস ছাড়া আমি এমনি বললেই আমার জন্য জিনিসটা ইজিয়ার হচ্ছে বলা, তাহলে সেটাই করেন। অলরাইট, আমাদের এখানে একজন স্যার লিখেছেন, আকিব স্যার, আপু ক্যান আই মেক আপ স্টোরিজ ইন দিস পার্ট অফ দি এক্সাম? 100% ইউ ক্যান মেক আপ থিংস। কেন? কারণ হলো আমাদেরকে সবসময়ই বলা হয় মিথ্যা কথা বলতে না, বাট আমরা এখানে স্টোরি কিন্তু বানাইতে পারি। আপনার স্টোরিটা যতক্ষণ পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ ইউ আর কনভেইং ইট ইন আ গুড ওয়ে, ইন গ্রামাটিক্যালি অ্যাকিউরেট ওয়ে, ততক্ষণ পর্যন্ত ইউ আর গুড টু গো। অবশ্যই আপনার স্টোরিতে কি থাকতে হবে? মেইন আনসার থাকতে হবে, মেইন আনসারের পিছনে রিজনটা থাকতে হবে অথবা এক্সপ্লেনেশনটা, এবং সেই এক্সপ্লেনেশনটার এক্সাম্পল একটা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু এটা একটা কম্প্যাক্ট সুন্দর স্টোরি হয়ে যায়। এবং যেই স্টোরি আপনি বলেন না কেন সেই স্টোরিটা
পিছনে যদি আপনাকে একটা ব্যাকআপ কোয়েশ্চেন করা হয় সেটার জন্য ব্যাকআপ অথবা সাপোর্টিং ডিটেলসগুলা এখানে রেডি রাখবেন, তাহলে আপনার জন্য কোনো সমস্যা হওয়ারই কথা না। পুরো স্টোরি কিন্তু আমরা সুন্দর করে বানায় বলতে পারি। আমাদের একজন স্যারও কোয়েশ্চেন করেছিলেন যে আমি যদি কোনো কিছু না মাথায় আসে আমি কি বানায় টানায় বলতে পারবো? 100% বানায় বলতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার আনসারটা ক্ল্যারিটি আছে, ইন্টেলিজেবল এবং সুন্দর একটা স্ট্রাকচার আছে, ততক্ষণ পর্যন্ত ইউ আর গুড টু গো। সো স্ট্রাকচার ফলো করে, ফরম্যাট ফলো করে যদি স্পিকিংটাকে ডিল করেন তাহলে কিন্তু আপনার একটা গুড স্কোর আসতে বাধ্য, ঠিক আছে? সো আশা করি আমি সব কোয়েশ্চেন্সেরই আনসার দিয়ে দিয়েছি। মাসুমা আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ফর দি ক্লাস আপু, ওয়েলকাম, ইটস এ প্লেজার। শুড আই ফোকাস, ধ্রুব রয় জিজ্ঞেস করেছেন, শুড আই ফোকাস অন কোয়ালিটি ইন দিস সেকশন ওভার ভলিউম? ইম্প্রুভমেন্ট অফ কোয়ালিটি উইল স্লো ডাউন মাই টকিং স্পিড whilst focusing on volume may sound too generic. Alright, so আপনি যদি কোয়ালিটির উপরে ফোকাস করতে গিয়ে আপনি জাস্ট মেইন আনসার দিয়ে চুপ করে বসে থাকেন, আপনি ওটার কোনো রিজন দিচ্ছেন না, এক্সপ্লেনেশন দিচ্ছেন না, এক্সাম্পলও নাই, কারণ আপনি তো মেইন কোয়েশ্চেনের আনসারটা দিয়েই দিছি, তখন কিন্তু ইটস গোয়িং টু বি আ প্রবলেম। কারণ ওরা অ্যাকচুয়ালি ওই যে দেখতে চায় যে আপনি টাইমটা কভার করছেন কিনা। স্পিকিং সেকশন 2 এর 2 মিনিটস, এদিকে আমাদের স্পিকিং সেকশন 3 এর 5 to 6 মিনিটস, ওয়েদার ইউ আর টকিং অর নট, ঠিক আছে? সো 5 to 6 মিনিটস মানে আনসার করার সময় 3 to 4 মিনিটস কথা বলছেন কিনা প্রত্যেকটা কোয়েশ্চেনে, এই জিনিসটা চেক করা হয়। সো মেইন আনসার দেওয়ার পরে অবশ্যই সেটার রিজন দিবেন, এক্সপ্লেনেশন দিবেন, ফাইনাল একটা কমেন্ট অথবা ডিটেল দিবেন, যাতে মেইন আনসার দিয়ে যেন আমরা চুপ করে বসে না থাকি, তাহলেই আপনার আনসারটা পারফেক্টলি হয়ে যাবে। আয়ন আহমেদ লিখেছেন আপু আপনার এক্সপ্লেনেশন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো আমরা অলরেডি আমাদের সময় কিন্তু রিচ করে ফেলেছি। নেক্সট সেশনে আমাদের দেখা হবে হয়তো বা ডিফারেন্ট একটা মডিউল নিয়ে, ডিফারেন্ট একটা টেস্ট নিয়ে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাসটা আজকে শেষ করতে পারি।